ফলতা কাউন্টিং চলছে এবং মার্জিন ধীরে ধীরে বাড়াচ্ছেন কিন্তু দেবাংশু পণ্ডা। এই মুহূর্তে 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে সিপিএম, 3 নম্বরে কংগ্রেস এবং 4 নম্বরে জাহাঙ্গীর খান মানে তৃণমূল কংগ্রেস। কথা বলবো সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কাউন্টিং চলছে, 12 রাউন্ডের বেশি গণনা হয়ে গিয়েছে, তুমি রয়েছে এই মুহূর্তে দেবাংশু পণ্ডার সঙ্গে, বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন? কথা শুনছি দেবাংশুবাবু, এই জয়কে কাকে উৎসর্গ করবেন? এই ফলতাবাসীদের উৎসর্গ করব। আর যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসছেন, দুবার এসছেন, এত গরমে উনি র্যালি করেছেন, মিটিং করেছেন, রাজ্য সভাপতি এসছেন, শ্রমিক ভট্টাচার্য মহাশয় এসছেন এবং বিধায়ক থেকে আরম্ভ করে 5জন বিধায়ক কন্টিনিউ পড়েছিলেন এবং রাজ্যের সাধারণ সম্পাদক এবং এমপি জ্যোতির্ময় সিং মাহাতোও ছিলেন। সবাই মিলে একটা প্রচেষ্টার ফল একটা এটা হয়েছে। আর আমরা বোঝাতে পেরেছি ফলতা মানুষদের, সাধারণ মানুষদের যে আমরা আপনাদের পাশে রয়েছি, তারাও আমাদের বিশ্বাস করেছে, যার ফলশ্রুতি এই অবস্থা। জাহাঙ্গীর খান 4 নম্বরে চলে গিয়েছেন, 4 নম্বরে পৌঁছে গিয়েছেন। এখানে 1,70,000 ভোটের লিড ছিল 2024 সালে। হ্যাঁ, ও 4 নম্বর কেন? আর ওই পরের বার আর খুঁজে পাওয়া যাবে না। হিন্দু এলাকাগুলোতে বিজেপি মানে মারাত্মকভাবে রেজাল্ট করেছে, ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে। মুসলিম এলাকাগুলো কিছু অন্য দলরা ভোট পেয়েছে। সিপিএম এর দিকে কি ভোটগুলো শিফট করেছে? মুসলিম এলাকাগুলো সিপিএম কিছু ভোট পেয়েছে, কিছু কংগ্রেস পেয়েছে, এইরকম পেয়েছে। আর শেষ প্রশ্ন, কি করতে চান ফলতার মানুষের জন্য? ফলতায় উন্নতি হবে। ফলতায় যে আজকে 10-15 বছর ধরে যে কিছু হয়নি ফলতায়, সেটাকে আমরা পুনরায় ফলতা আবার নতুনভাবে সাজাবো এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফলতার জন্য আলাদা প্যাকেজ করবে, সেটা করবে। একেবারেই আমরা কথা বলছিলাম দেবাংশু পাণ্ডার সঙ্গে। দেবাংশু পাণ্ডা তিনি কার্যত এই মুহূর্তে তার জয় কিন্তু এক প্রকার নিশ্চিত। 60,000-এরও বেশি ভোটে তিনি লিড করছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো যে জাহাঙ্গীর খান, যে নিজেকে স্বঘোষিত পুষ্পা বলেছিলেন, সেই জাহাঙ্গীর খান কিন্তু 4 নম্বরে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় স্থানে বরাবর প্রথম থেকে ছিল সিপিএম এবং সিপিএম, যেটা কিছুক্ষণ আগেও মূলত বিজেপি প্রার্থী বললেন যে সিপিএম যে সমস্ত মাইনরিটি এলাকা রয়েছে সেখানে একটা বড় সংখ্যক মাইনরিটি ভোট তারা পেয়েছেন, এমনটাই কিন্তু দাবি করলেন বিজেপি প্রার্থীও। তার সঙ্গে সঙ্গে মূলত তিনি এই জয়ের বিষয় নিয়ে যেই বিষয়টাকে তিনি তুলে ধরছেন যে একদিকে শুভেন্দু অধিকারী তিনি যেভাবে তার সঙ্গে ছিলেন, তার পাশে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যে ভয়ের বাতাবরণ ছিল মূলত এই গোটা ফলতা জুড়ে, তা কিন্তু এক প্রকার শেষ হলো এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পারাজও খতম হলো। একদমই তাই, পুষ্পারাজ খতম এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবার যে মডেল, সেই ডায়মন্ড হারবার মডেল কিন্তু একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। যে কথা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বড়াই করে বলেছেন, সেই ডায়মন্ড হারবার মডেল একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আজ শুরু থেকে একেবারে কাউন্টিং এর প্রথম পর্ব থেকে বিজেপি কয়েক কদম এগিয়ে ছিল। এখনো পর্যন্ত 12 রাউন্ডের গণনার পরেও দেখা যাচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে এবং তাতেই প্রমাণিত ডায়মন্ড হারবার মডেল এই মুহূর্তে একেবারে ভেঙে চুরে চুরমার। আর জাহাঙ্গীর খান, তার কোনো খোঁজ নেই, স্বঘোষিত পুষ্পা, তার এই মুলুকে কোনো স্থান নেই, এমনটাই বিজেপি কর্মী সমর্থকেরা অন্তত পক্ষে বলছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা আনন্দে উৎসবে মেতে রয়েছেন, লাড্ডু বিলি হচ্ছে। তবে যে কথা বলার ছিল সেটা হচ্ছে কি, আপনারা জানেন যে আজকে ফলতাতে পুনর্নির্বাচন কেন হচ্ছে। ইভিএম এর টেপ ছিল, আতর ছিল, এই সমস্ত অভিযোগগুলো নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল, সে কারণে কিন্তু এই পুনর্নির্বাচন। তবে এটা কি প্রথম? না, একেবারেই না। ফলতা এটা কোনো নতুন ঘটনাই নয়। 2024 সালে কথা বলবো, লোকসভা ভোট, সেখানেও কিন্তু ইভিএম এর টেপ মারা ছিল। দেখছেন 2026-এর ছবি, মানে 2026-এ কেন এই ফলতাতে পুনর্নির্বাচন হলো সেটা হচ্ছে এই যে ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির প্রার্থীর যেখানে ছবি রয়েছে, নাম রয়েছে, সেখানটায় টেপ দেওয়া হয়েছে এবং এটা একাধিক জায়গা থেকে এই অভিযোগ এসছে। আর এবার আপনাদেরকে দেখাবো 2024 সাল লোকসভা নির্বাচনে কি হয়েছিল। দেখুন, এক তো টেপ মারা, আর দ্বিতীয়ত সিসিটিভি বুথে বসানো ছিল জাহাঙ্গীর খান, মানে পুষ্পার সিসিটিভি। এই সিসিটিভির মাধ্যমে জাহাঙ্গীর বাহিনী তারা নজরদারি চালাতো। যে কথা দিন কয়েক আগে আপনাদের বলেছিলাম যে কে কোথায় কখন ভোট দিতে যাবে, কাকে ভোট দেবে, সেটা নাকি জাহাঙ্গীর বাহিনী ঠিক করে দিত। তার প্রমাণ
হাতে কলমে প্রমাণ, এবং এই প্রমাণ কে দিচ্ছেন? বিজেপি নেতা অভিজিৎ দাস, তিনি এই প্রমাণ দিচ্ছেন। কথা বলে নেব, আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, 2026-এর বিধানসভা নির্বাচন নয়, 2024-এর ক্ষেত্রে এই একই রকমের ঘটনা হয়েছিল এবং জাহাঙ্গীর বাহিনী সেটা করেছিল। তার হাতে কলমে প্রমাণ তুলে দিচ্ছেন বিজেপি নেতা। তাহলে এটাই ডায়মন্ড মডেল, তাহলে এটাই হচ্ছে সেই পরীক্ষিত মডেল, যে পরীক্ষিত মডেলে ফেলিওরের চান্স থাকতো না। অর্থাৎ কে কোথায় কোন প্রতীক চিহ্নে বোতাম টিপছেন এটা জাহাঙ্গীর তার নিজের ঠিক করে দেওয়া লাগানো সিসিটিভি থেকে জানতে পারতো। যদি এই বোতামটা তৃণমূল কংগ্রেসের পাশে প্রেস হতো তাহলে মুক্তি, যদি প্রেস না হতো তাহলে তাকে লোকেট করে নেওয়া হতো, তারপর শুরু হতো লাগাতার হুমকি, হুঁশিয়ারি, ঘরছাড়া করে দেওয়া, এমনকি প্রাণ নাশের পর্যন্ত। অর্থাৎ এই যে মডেলটা, এই মডেলটা তো ভেঙে চুরে খান খান হয়ে গেল এইবার, যেমনটা তুমিও সকাল থেকে বলছিলে। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনের ভূমিকা, এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেস এইবার অন্তত 2026-এ কোনো সমালোচনা করতে বাকি রাখেনি। দে লেফট নো স্টোন আনটার্ন। দিল্লি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, সর্বত্র, এমনকি সুপ্রিম কোর্ট, সেখানে পর্যন্ত কমিশনের বিরুদ্ধে একটার পর একটা বিষোদ্গার করে গেছে রাজ্যের তদানীন্তন শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশন ঠিকমতো কাজ করলে কিরকম ভোট হয় আজকের ফলটা দেখলো, আর কমিশন ঠিকমতো কাজ বুঝতে না। পারছি অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিজিৎ দাস বাবু, যিনি এই অভিযোগগুলো নিয়ে সামনে আসছেন, যিনি শানু বক্সির কথাও একাধিকবার বলেছেন, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। অভিজিৎ বাবু, সেই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ, যেখানে জাহাঙ্গীর বাহিনী নজরদারি এবং সেই সঙ্গে আপনার নামের পাশে সাদা টেপ লাগানো, মানে এটাই কি ডায়মন্ড হারবার মডেল ছিল তাহলে এতদিন? হ্যাঁ, অ্যাকচুয়ালি 2024-এর লোকসভা ইলেকশনের আগেই স্থানুকে প্ল্যান মাফিক তো নিয়ে এসেছে। আপনাদের তো প্রমাণ দেখিয়ে দিলাম, জাহাঙ্গীরের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং স্থানু বক্সের হোয়াটসঅ্যাপ চ্যাটে স্পষ্ট। আমি বলছি যে 2024-এটা ইলেকশনটা আরো বেশি অর্গানাইজড হতে করেছে। আপনি যদি দেখেন যে 2019 এবং 2021-এর ভোট, অত সন্ত্রাসের মধ্যেও সেখানে কিন্তু 45% বিজেপি বুথে জিতেছে। 44%, 4.1% হচ্ছে 2019 এবং 2021-এ বিজেপি ফলতাতে 45% বুথে জিতেছে। অথচ 2024-এর ভোটে সেখানটায় আমি একটা বুথেও জিততে পারছি না। যেখানটায় 2014-তে যখন বিজেপির ব ছিল না, সেই সময় প্রায় 30,000 ভোট পাচ্ছি, প্রায় 17% ভোট। এবং 2024-এ যখন মোদিজির প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে রান্নাঘর অব্দি পৌঁছে গেছে, সেই সময় আমি পাচ্ছি 7% ভোট, মাত্র 14,000 ভোট। এবং আমি এটা নিয়ে যখন প্রাণবক্ত, এবং ওর সঙ্গে আরেকজন জড়িত আছে এআরও, বর্তমানে আরও, তখন এআরও ছিলেন উনিও, এরা দুজনে মিলে একদম ডিসাইডিং অফিসারদেরকে আগের রাত থেকে অপারেশন শুরু হয়, স্থল থেকে যারা রাজি হয়নি তাদেরকে বাধ্য করে। এবং এবারে ভোটের সঙ্গে 2024-এর ভোটের তফাৎ আছে। এবারে তো যেহেতু ইলেকশন কমিশন খুব সক্রিয় ছিল, ওই জন্য প্রথম যে ভোটারটা গেছে সে গিয়ে আপনার একটা ব্ল্যাক টেপ মেরে দিয়েছে ইভিএম মেশিনের ওপর। কিন্তু আমার সময় 2024-এ ওগুলো ব্ল্যাক টেপ নয়, ওগুলো সার্জিক্যাল টেপ, পুরো একদম ফেভিকুইক দিয়ে লাগানো, যাতে সহজে কেউ চট করে তুলে না ফেলতে পারে। এবং প্রত্যেকটা ইভিএম মেশিনের উপর হচ্ছে ক্যামেরা লাগানো, যাতে কে কোথায় যেখানে যেখানে পারেনি সেখানে কোথায়, এছাড়া আতর লাগানো ছিল। মানে এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে। এবং আপনি তো জানেন যে ইলেকশন কমিশনের যে সমস্ত অফিসার ছিল, ডিএম সুমিত গুপ্তা থেকে আরম্ভ করে আরো সাদ্দাম হোসেন, কি নাম, আরো মুসলিম ভদ্রলোক এখনো রয়েছেন, এডিএমএল আরো, তাছাড়া হচ্ছে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, সেন্টার ফোর্সের কমান্ড্যান্ট, আমাকে 2.5 ঘন্টা এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখেছে, আমি কারোর সাহায্য পাইনি। কারণ শুভেন্দুদা একমাত্র ফোন করেছিলেন, বলছিলেন আপনাকে ওরা মেরে দেবে, ওরা প্ল্যান করছে, আপনি বেরিয়ে চলে আসুন কোনো রকম। আমি বেরোই, আমি একদম ওদের অবরোধের উপর দিয়ে যতক্ষণ করেছে, তারপর আমি ওর উপর দিয়ে গেছি, আমি এক পাও পিছুই নি, কারণ আমি খুব অ্যাগ্রেসিভ মাইন্ডেড ছেলে। তো এরা যে এত সুন্দর অর্গানাইজ প্ল্যান মাফিক করেছে, এবং শুধু ফলতাতে নয়, আপনার ডায়মন্ড হারবার, বজবজ, সাতগাছির কিছু অংশ, বিষ্ণুপুর, মানে প্রত্যেকটা এরিয়া, মানে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়েই এই ডায়মন্ড মডেল ছিল। হ্যাঁ, তাহলে 3 লক্ষ ভোটে হারতো। তো আমি যখন বলতাম যে 3 লক্ষ ভোটে যদি মানুষ সুষ্ঠু পাবে, আমার আগের ভিডিওগুলো দেখুন, যখন আমার নাম ঘোষণা হয়েছে, একই ভারতবর্ষের সব থেকে মানে 543টা কেন্দ্রের মধ্যে সব থেকে লাস্ট নাম ঘোষণা হয়েছে আমার, মাত্র 1 মাসও টাইম পাইনি। এছাড়াও আমি তো কোনো রকমে কেউ প্রচারে আসেনি, কেউ কিছু হয়নি, তা সত্ত্বেও আমি কিন্তু লড়ে গেছি। এবং সে একাকম্য রক্ষা করে নকল বদিগার,
এবং 6 বছর এখানে না থাকার বলে একটা ডাস্টবিনের উপর আমি দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু তার সত্ত্বেও যেহেতু দুবারের আমি এখানকার লোকসভার ক্যান্ডিডেট ছিলাম এবং আমি 4 বছরের জেলা সভাপতি ছিলাম বলে হাতে তালুর মতো আমি ডায়মন্ড আমার মুখস্থ, তো সেখানটা আমি লড়ে গেছি। কিন্তু এই ইলেকশন কমিশন অফিসারদের এগেইনস্টে ভিজিলেন্স করা উচিত। আমি অলরেডি কমপ্লেন করেছি, তৎকালীন শ্রী রাজীব কুমার এত কিছু সত্ত্বেও দিয়েছে হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। আরো আলী আফতাব এদের ছাড়া উচিত নয়, ডিএন সুমিত গুপ্তা এদেরকে ছাড়া উচিত নয়। আমি তো জাস্ট একটা প্যান্ডোরার বাক্স খুলে দিলাম যে সানুবক্সে কিভাবে মানে তার মানে এখন এই যে ডায়মন্ড মডেলে যারা যোগ্য সঙ্গত দিয়েছিলেন, মানে শানু বক্সির মতো যে সমস্ত আমলারা, এই নেক্সাসটা এবার তাহলে সামনে আসবে। হ্যাঁ, এবার আইএসআইদের ধরা উচিত। তো এবার যে সমস্ত সুমিত গুপ্তা থেকে আরম্ভ করে ইলেকশন কমিশনে এবং গত 2 বছর ধরে লাগাতার ভাবে, আমি যেহেতু ইলেকশন আমাদের বিজেপি যে ইলেকশন ডিপার্টমেন্ট আছে প্রিন্সিপাল জুড়ে হচ্ছেন ইনচার্জ, আমি এবং ভারতী ঘোষ ছিলাম কো ইনচার্জ। ন্যাচারালি আমাদের এই লেভেলটা আমাদের খুব ভালো যোগাযোগ ছিল এবং আমি ক্রমাগত চাপ দিই এবং সাথে নিশ্চয়ই জানেন যে অভিষেক ব্যানার্জির এই ছাপ্পা ভোটের বিরুদ্ধে আমি ইলেকশন পিটিশন করেছি। অলরেডি হাইকোর্ট থেকে প্রথম বিচারপতি চলে গেলেন 7 মাস পরে, বললেন ওনার নাকি শারীরিক অসুস্থতার জন্য উনি পার্সোনাল জন্য করতে পারছেন না। কেন উনি আগে বললেন না? 7টা মাস পুরো সময় নষ্ট করলো। তারপরে বিচারপতি রয়েছেন সুগত মজুমদার, উনি খুব ভালোই করছেন, প্রতি মাসে হিয়ারিং হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে সমস্ত সিসিটিভি এবং ইভিএম মেশিন সমস্ত ইলেকট্রনিক যত মেটেরিয়াল সমস্ত উনি প্রিজার্ভ করতে বলেছেন। ফরেনসিক টেস্ট হবে এগুলো এবং আমি আশা করব আর সামনের দিনে কি কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই জাহাঙ্গীর খানের যে কীর্তি, তার সঙ্গে যারা যোগ্য সঙ্গত দিয়েছিলেন তাদের কীর্তিও এক এক করে এবার সামনে আসবে, কারণ বলাই হয়েছিল যে দুর্নীতির সমস্ত ফাইল খোলা হবে, সবটা দেখা হবে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ। আমি কথা বলবো নীলাদ্রি বাবুর সঙ্গে। নীলাদ্রি বাবু, এই যে যেগুলো আমরা দেখছি, মানে বাংলার মানুষ যেগুলো দেখছেন, কি বলবেন? মানে 2024 2026 সাদা টেপ আতর এগুলোই কালচার ছিল? না না, সে তো ছিল, মানে অভিজিৎ বাবুর কথাই স্পষ্ট হয়ে গেল। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কয়েকটা আমি দেখছি। আপনি যদি ফলতা কেন্দ্রটা দেখেন, ওখানে 67% হিন্দু ভোটার, 33% মুসলমান ভোটার। বিজেপির প্রার্থী এখন অব্দি ঠিক 67% ভোটই পেয়েছেন। যদি ধরে নি বিজেপি শুধুই হিন্দু ভোট পায়, তাহলে 100% হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে বিজেপির পক্ষে, যেটা একটা রেকর্ড। কারণ এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও রাফলি 66% হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে বলে এস্টিমেট করা যায়। সেটাকে 100% পৌঁছে যাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটাকেই বদলে দেবে। পশ্চিমবঙ্গে 70% হিন্দু ভোটার আছে, সেই ভোটটা যদি 90%-এর বেশি বিজেপির দিকে কনসলিডেট করে, বিজেপি কার্যত অপরাজয় হয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচনে। 2 নম্বর কথা, আমি জি 24 ঘন্টায় যেদিন এই পুষ্পা নির্বাচন থেকে উইথড্র করলো বলেছিলাম অন্য কিছু নয়, উনি বুঝতে পেরেছেন একটা লজ্জাজনক হার ঘটতে চলছে, সেই জন্য উনি সরে গেলেন। আজকে এই 4 নম্বর স্থানে নেমে যাওয়াটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। যদিও পুষ্পার কথা ছিল যে সোনার ফলতা করা হবে, উন্নয়নের জোয়ার ভরে যাবে একেবারে ফলতা, সে কারণে তিনি সরে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।